স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় থাকছে একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ কবিতা ডেব্রেক। আমেরিকার একজন সুবিখ্যাত কবি হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর লেখা এই কবিতাটা আমাদের একাদশ শ্রেণীর পাঠ্য হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই এই কবির লেখার বৈশিষ্ট্য কি এবং এই কবির কিছু নোটেবল ওয়ার্ডস এবং এই কবি জন্মগ্রহণ করেছিলেন কবে। হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো জন্মগ্রহণ করেন 27শে ফেব্রুয়ারি 1807 সাল। 24শে মার্চ 1882 সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। তার কাব্যরীতির একটা বৈশিষ্ট্য ছিলেন লিরিক্যাল, অর্থাৎ তিনি গীতিকাব্যের ছন্দে কিন্তু তার কবিতাগুলোকে তিনি লিখতেন। আমরা যে কবিতাটা পড়ব এরও ছন্দটা অনেকটাই তাই, অর্থাৎ আমরা অন্তমিলযুক্ত 18খানা লাইন পাবো, সেখানে 9টা মিল আমরা খুঁজে পাবো। অর্থাৎ আমরা প্রথম এবং দ্বিতীয় লাইনে এ যদি ধরি তাহলে সেখানে দুটো অন্তমিল হচ্ছে, আবার তৃতীয় এবং চতুর্থ লাইনে যদি দেখি সেখানে বি ধরছি আমরা, সেখানেও কিন্তু অন্তমিল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা এ বি সি ডি করে আমরা কিন্তু 9খানা মিল খুঁজে পাবো এই কবিতার মধ্যে। এবং এই কবিতার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই কবিতা আমাদের প্রকৃতির উপরে বেস করে লেখা, তাই এটাকে আমরা নেচার পোয়েমও কিন্তু বলে থাকতে পারি। এই কবিতার মুখ্য ক্যারেক্টার হচ্ছে দ্য উইন্ড। কবি এখানে তাকে পার্সনিফাই করেছেন। কেন? আমাদেরকে জানতে হবে যে যখন আমাদের রাত্রি হয়ে যায় তখন কিন্তু এই স্থলভাগ থেকে জলভাগের দিকে কিন্তু বায়ু প্রবাহিত হয়, কিন্তু যখন দিন হয় সূর্য ওঠে তখন কিন্তু জলভাগ থেকে ধীরে ধীরে বায়ু প্রবাহিত হয় স্থলভাগের দিকে। এখানে বায়ুকে তিনি এমন একটা ক্যারেক্টারে তিনি নিযুক্ত করেছেন বা এমনভাবে ক্রিয়েট করেছেন, তিনি হচ্ছেন সমস্ত কিছুর উপর দিয়ে বয়ে চলা একটা চরিত্র, যে সবাইকে এক এক করে সমুদ্রের উপর থেকে যখন আসছে তখন সে কুয়াশাকে সরিয়ে জাহাজকে জাগিয়ে দিচ্ছেন। তারপরে যখন স্থলভাগে ঢুকছেন তখন বনের পাখি, বনের গাছপালা এবং গৃহপালিত মোরগ, এছাড়া আরও যারা রয়েছে, এখানে বেল ফ্রাই টাওয়ারের কথা বলা হয়েছে, অর্থাৎ আগেকার দিনে যে গির্জার উপরে বড় বেল দেওয়া থাকতো, ঘন্টা আর কি, সেই ঘন্টার মাধ্যমে তারা সময়কে ঘোষণা করত, সেই বেল ফ্রাই টাওয়ারকেও তারা সে জাগিয়ে আসছে। তো এখানে আমরা তাকেই মুখ্য ক্যারেক্টার হিসাবে দেখতে পেয়েছি। এবং তার অনবদ্য এখানে ডেব্রেক কথাটার অর্থ হচ্ছে একটা নতুন ভোর, একটা নতুন দিনের সূচনা, অর্থাৎ প্রতিটা দিনের সূচনার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে যে নতুন কর্মপদ্ধতি বা নতুন যে প্রাণের উন্মাদনা বা নতুন যে কর্মচঞ্চলতার প্রকাশ পায়, সেই জায়গাটা কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। এবং কবিতার একেবারে শেষে গিয়ে তিনি দ্য ফাইনাল ডে বা দ্য জাজমেন্ট ডের কথা কিন্তু তুলে ধরেছেন, যেখানে আমাদের পৌরাণিক কাহিনী মতে আছে যেদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে সেদিন কিন্তু ঈশ্বর উপর থেকে নেমে আসবেন এবং প্রত্যেকের সেদিন বিচার হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা মোটামুটি একটা আলোচনার মাধ্যমে কবিতার বিষয়বস্তু এবং লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনেছি। তবু আরেকবার একটু বলে দিই, এখানে বেশ কিছু নোটেবল ওয়ার্কস রয়েছে, যদি এটা পরীক্ষায় আসার সম্ভাবনা সেভাবে নেই, তবু তোমাদের জানার জন্য আমি বেশ কয়েকটা এখানটায় লিখলাম। যেমন ভয়েস অফ দ্য নাইট, ব্যালাডস অ্যান্ড দ্য আদার পোয়েমস, দ্য সংস অফ হিয়াওয়াথা, দ্য ডিভাইন ট্র্যাজেডি, আফটার ম্যাথ, দ্য অ্যারো অ্যান্ড দ্য সং, ক্রিস্টিয়াস এ মিস্ট্রি, এতগুলো রয়েছে। এছাড়া আরও অনেকগুলো রয়েছে। আমি বোর্ডটাকে একবার দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমি এখানটায় কবি পরিচিতি এবং কবির জন্মমৃত্যু সম্পর্কে দিয়েছি, এদিকটা দিয়েছি অ্যাবাউট দ্য ভার্স। আমরা নেচার পোয়েম বলেছি, লিরিক্যাল পোয়েম বলেছি, কাপলেট সম্পর্কে বলেছি, অর্থাৎ এর রিদিম প্যাটার্ন, কবিতার যে ছন্দগুলো যেভাবে তিনি লিখেছেন। আমাদের বাংলাতে কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত এইভাবে লিখে থাকেন। এছাড়া রবীন্দ্রনাথও এরকম কাপলেটের উপর নির্ভর করে অনেক কিন্তু কবিতা তিনি লিখেছেন। এছাড়া আরেকটা কথা আছে, ইট রিভিলস দ্য অ্যাক্টিভনেস অফ এ নিউ ডে অ্যান্ড দ্য অ্যাক্টিভ লাইফস অফ হিউম্যান বিংস, অর্থাৎ ওই যে বললাম প্রতিটা দিনের সূত্রপাত একটা নতুন জীবনকে যেন কর্মচঞ্চল করে তোলে, সেই জায়গাটা। আর কি আছে, দ্য উইন্ড ইজ পার্সনিফাইড, অর্থাৎ বায়ুকে এখানে একজন ব্যক্তি হিসাবে কল্পনা করা হয়েছে। তো চলো এবার আমরা কবিতাতে চলে যাই। এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, একটা বায়ু কোথা থেকে আসছে? সমুদ্রের দিক থেকে আসছে। অ্যান্ড সেইড, এবং বলছে, ও মিস্ট, মিস্ট মানে হচ্ছে কুয়াশা। ও মিস্ট, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি অ্যাপোস্ট্রফি সম্পর্কে বলেছিলাম, সেটা হচ্ছে দ্য সিক্রোজ। তোমরা যারা দেখোনি দ্য সিক্রোজ, অবশ্যই তোমাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করব। যখন ও তারপর অন্য কোনো নন লিভিং অবজেক্ট
বা এমনি কোনো অবজেক্টকে বলা হয়, সে যদি কোনো লিভিং বিং না হয়ে থাকে তখন তাকে আমরা অ্যাপোস্ট্রফি বলে থাকি। মেক রুম ফর মি, মেক মানে তৈরি করো, রুম মানে জায়গা, আমার জন্য তুমি জায়গা তৈরি করে দাও, অর্থাৎ আমি যাব। ইট হেল্ড দ্য শিপ, হেল্ড মানে হচ্ছে কি সম্বোধন করা, বিনম্রতার সঙ্গে তাকে সম্বোধন করে বলছে, কাকে? শিপকে। অ্যান্ড ক্রাইড, এবং চিৎকার করে বলছে, সেল অন, তোমরা পাল তোলো। ইয়ে মানে হচ্ছে ইউ, মেরিনার্স, মেরিনার্স মানে হচ্ছে সেলর বা নাবিক, নাবিকরা তোমরা কি করছো, তোমরা পাল তোলো। দ্য নাইট ইজ গন, রাত্রি শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, এবং তাড়াতাড়ি করো, হারি মানে কি তাড়াহুড়ো করা। দ্য ল্যান্ডওয়ার্ড, ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে মানে ল্যান্ডওয়ার্ড মানে কি, আমি ফরওয়ার্ড মানে এগিয়ে যাই, সামনের দিকটাকে বোঝানো হয়, তাই ল্যান্ডওয়ার্ড অর্থাৎ আমাকে যেতে হবে এখনো, অর্থাৎ স্থলভাগে পৌঁছাতে গেলে আমাকে এখনো অনেকটা পথ যেতে হবে। ক্রাইং অ্যাওয়েক, ক্রাইং মানে চিৎকার করে বলছে কি, অ্যাওয়েক জাগো, ইট ইজ দ্য ডে, এখন দিন। ইট সেইড আনটু দ্য ফরেস্ট, আনটু মানে এখানে কাছে, ইট সেইড এটা বলেছিল, আনটু দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলকে, বনকে, অর্থাৎ গাছপালাকে বলছে, সাউট চিৎকার করে বলছে, হ্যাং অল ইউর, হ্যাং মানে খুলে দাও, জ্বলিয়ে দাও, কি দেবে? অল ইউর লিফি ব্যানার্স, লিফি মানে পাতায়, লিফ মানে পাতা, লিফি মানে হচ্ছে পাতায় পরিপূর্ণ, ব্যানার্স আউট, ব্যানার মানে এখানে শাখা প্রশাখাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তোমার গাছপালা, তোমার যে ডালপালাগুলো আছে যেগুলোতে পাতাতে ভর্তি, সেই পাতা শুদ্ধ ডালপালাকে তুমি খুলে দাও। ইট টাচড দ্য উডবার্ডস ফোল্ডেড উইংস, এরপরে এ কোথায় টাচ করলো? উডবার্ডস মানে বনে থাকা পাখিদেরকে, ফোল্ডেড উইংস যারা কিনা নিজেদের উইংসকে মানে ডানাকে ফোল্ডেড করে রেখেছিল, অর্থাৎ গুটিয়ে রেখেছিল। অ্যান্ড সেড এবং বলল, ও বার্ড, ও পাখি, অ্যাওয়েক জাগো, অ্যান্ড সিং এবং গাও। অ্যান্ড ওভার দ্য ফার্মস, এরপরে সে কোথায় যাচ্ছে? ওভার দ্য ফার্মস মানে ফার্মের উপর থেকে, অর্থাৎ খামার বাড়ির উপর থেকে। ও স্যান্টিক্লিয়ার, স্যান্টিক্লিয়ার মানে হচ্ছে গৃহপালিত মোরগ। ইয়োর ক্ল্যারিয়ন ব্লো, তোমরা ডাকো তোমাদের নিজেদের, ক্ল্যারিয়ন ব্লো মানে কি? ব্লো মানে ডাক, অর্থাৎ ক্ল্যারিয়ন ব্লো বলতে নিজেদের ডাক, অর্থাৎ মোরগের যে নিজস্ব ডাক আছে, ভোরবেলা হলেই মোরগ দেখবে অত্যন্ত কর্কশ সুরে সে ডেকে ওঠে, কিন্তু সেই ডাকটা দিতে বলছে। দ্য ডে ইজ নিয়ার, অর্থাৎ দিন কাছে এসে গেছে। ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, এরপরে সে কোথায় যাচ্ছে? যেন কানে কানে বলছে, অর্থাৎ কখনো কোনো শস্য ক্ষেতের মধ্য দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তখন একটা শস্যের সঙ্গে আরেকটা শস্য আঘাত লেগে তখন কিন্তু একটা যেন শাঁসা শব্দ শুরু হয়, তাই মনে হচ্ছে যেন কেউ ফিসফিস করে বলছে। ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ দ্য কর্ন, সেই মাঠে থাকা শস্যদেরকে ফিসফিস করে বলছে, বো ডাউন, মাথা নোয়াও, অর্থাৎ আমরা কাউকে যখন রেসপেক্ট করি তখন মাথাটা একটু নিচু করি, তাই বলছে তোমরা মাথাটা নোয়াও। অ্যান্ড হেল, এবং জয়ধ্বনি করো, দ্য কামিং মর্ন, মর্ন বলতে এখানে মর্নিংকে বোঝানো হচ্ছে। কামিং মর্ন মানে কি? যে সকালটা আসছে তাকে তোমরা কি করবে? স্বাগতম জানাও, অর্থাৎ মাথা নিচু করে তাকে ওয়েলকাম করো। ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রাই টাওয়ার, এরপরে তারা কি করলো? এরপরে সে বায়ু গেল বেলফ্রাই টাওয়ারের কাছে। বেলফ্রাই টাওয়ার মানে আমি একটু বলি, আগে গির্জার উপরে, ঠিক গির্জার যে চূড়াটা থাকতো সেই চূড়ার উপরে একটা ঘন্টা দেওয়া থাকতো, সেখানে সময়ে সময়ে সেই ঘন্টাটাকে ঢং ঢং করে বাজানো হতো এবং আশেপাশে থাকা মানুষ কিন্তু সেই সময়টাকে বুঝতে পারতো এখন কটা বাজে, এখন প্রেয়ারের টাইম হয়েছে কিনা, তো সেটা দিয়ে অনেকে টাইমটাকে গেজ করে নিত। ঠিক আছে, তো সেই বেলফ্রাই টাওয়ারের কাছে গিয়ে বলছে, অ্যাওয়েক, জাগো, ও বেল, প্রোক্লেম দ্য আওয়ার, ও বেল তুমি জাগো এবং তোমার যে প্রোক্লেম মানে ঘোষণা করা বা বলা, তুমি জানাও, তোমার সময়টাকে তুমি জানাও। ইট ক্রসড দ্য চার্চিয়ার্ড উইথ এ শাই, এরপরে কিন্তু সে গেল কার উপর থেকে? একটা চার্চিয়ার্ড। চার্চিয়ার্ড বলতে গ্রেভিয়ার্ডকে বোঝায়, গ্রেভ মানে হচ্ছে কবর, অর্থাৎ চার্চের পাশাপাশি কবর দেওয়ার কিন্তু একটা স্থান থাকে, যেখানে কোথাও যীশু খ্রিস্ট বা মাতা মেরির কিন্তু একটা বিরাট বড় মূর্তি তৈরি করা থাকে এবং সেখানে তাদের কবর দেওয়ার পরে একটা ক্রুশ প্লাস সাইনের মতো করে তার উপরে ক্রুশের সাইন কিন্তু ওখানে একটা করে দিয়ে দেওয়া হয়। তো এটাকেই বলা হচ্ছে কবরস্থান, যেখানে কিন্তু খ্রিস্টিয়ানরা মারা যাওয়ার পরে সেখানে কবরে বন্দি থাকে, অর্থাৎ মাটির নিচে তাদেরকে কবর দিয়ে দেওয়া হয়। সেই জায়গার উপর থেকে যখন যাচ্ছে সে কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে যাচ্ছে এবং কি বলছে? অ্যান্ড সেইড, এবং বলছে, নট ইয়েট, এখনো নয়, ইন কোয়াইস্ট লাই, অর্থাৎ এই মুহূর্তে তোমার জাগার প্রয়োজন নেই, তোমরা ঘুমাও। অর্থাৎ এই যে কবরের নিচে যে সমস্ত আত্মারা, যে সমস্ত সোলগুলো
ঘুমিয়ে আছে তাদেরকে কিন্তু এখনো জাগতে বলছেন না। তারা কর্মচঞ্চল নয়, তাদের জীবনের একটা মুহূর্ত তারা পার হয়ে এসছে। এই জায়গাতেই কিন্তু একটা মাইথোলজিক্যাল এক্সপ্লেনেশন রয়েছে, অর্থাৎ পৌরাণিক একটা কাহিনী রয়েছে। সেটা কি? এটাকে আমরা বাইবেলের মত অনুযায়ী আমরা বলবো দ্য ডুমসডে বা দ্য ফাইনাল ডে। অর্থাৎ এই পৃথিবী যেদিন ধ্বংস হওয়ার মতো হবে বা উপক্রম হবে, মানুষ আস্তে আস্তে পাপ বোধে ভরে যাবে, তখন কিন্তু ভগবান এক সময় নিচে নেমে আসবেন এবং সেদিন সমস্ত কিছুর বিচার হবে, সমস্ত মানুষের, সমস্ত পশু পাখি, এই জগতের সবার বিচার হবে। সেদিন কিন্তু তোমাকেও, অর্থাৎ ওই মাটির নিচে যারা শুয়ে আছে আজকে কবরের মধ্যে, তাদেরকেও একটা সময় উঠে আসতে হবে, তাদেরও সব বিচার হবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? সব সময় খুব ভালো জীবন যাপন করতে হবে, সৎ জীবন যাপন করতে হবে, অর্থাৎ এই ফাইনাল ডেটার জন্য আমাদেরকেও কিন্তু প্রস্তুত থাকতে হবে। তো যাই হোক, আশা করছি কবিতাটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং একটা কমেন্টের মাধ্যমে জানিও। এছাড়া আমাদের পরিবারে যারা অন্তর্ভুক্ত হওনি, ধীরে ধীরে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।